সমৃদ্ধ। একটা যে কোনো বিষয়ের ভবিষ্যৎ নির্ভর করে তার অতীত এবং বর্তমানের উপর। আমাদের অতীতটা অত্যন্ত সমৃদ্ধ। এই বিষয়ে কারণে কোনো দ্বিমত নেই। সারা পৃথিবী হয়তো এখানে একমত, কারণ এত ভ্যারাইটিস হয়তো অন্য কোনো জাতির মধ্যে পাওয়াটা একটু মুশকিল। আমাদের বিভিন্ন রকম ধারা উপধারা রয়েছে এবং আমরা খুব আমার কাছে মনে হয় আমরা নাটকের যারা রয়েছে বর্তমানে যারা চর্চা করছি আমরাও খুব উদার। পৃথিবীর বিভিন্ন প্রান্তের বিভিন্ন নাটকের ধারা বা প্যাটার্ন যেগুলো আমরা বলি সেই জিনিসগুলো আমরা কিন্তু আমাদের মতো করে গ্রহণ করে সেটাকে আমরা আমাদের নিজস্ব একটা ধারায় তৈরি করার একটা তাড়না আমি দেখতে পাই। কিন্তু বর্তমান এটা গেল আমাদের অতীত। বর্তমান সময়টা যদি আমরা একটু আলোচনা করি সেক্ষেত্রে আসলেই খুব ভয়াবহ একটা চিত্র আমরা দেখতে পাই। নাটকে না আছে দক্ষ কর্মী, না আছে দক্ষ মানে কর্মী করতে সংগঠক বা মঞ্চের পেছনে যারা কাজ করেন টেকনিক্যাল, না আছেন যারা অভিনয় করছেন তাদের মধ্যে সেই দক্ষ হয়ে ওঠার তাড়না, না আছে ভালো কোনো দর্শক। আমরা যেটা জানি যে থিয়েটার ডিপেন্ডই করে দর্শকের উপর। যদি দর্শকই না থাকে তাহলে আমি যত ভালো নাটকই করি না কেন সেটা ঠিক থিয়েটার হয়ে উঠল না। আমাদের বর্তমান সময়ে বিভিন্ন দলগুলোর সাথে আমি বেশি দিন থিয়েটার না করলেও বেশ কয়েকটা দলের সাথে সম্পর্ক, দেশ নাটকের প্রাথমিক সদস্য হিসেবেও আমার একটা সদস্যপদ রয়েছে। সেখানেও আমি দেখি যে সবার থিয়েটারে আসাটাই কেমন যেন নারী পুরুষ উভয়েরই একটু মিডিয়া কেন্দ্রিক। বড় শহরগুলোতে এই টেন্ডেন্সিটা আরও বেশি, যে এটা একটা আকুল ঘর, আমি এই জায়গা থেকে পাশ করে মিডিয়ায় চলে যেতে পারবো। খুবই ভালো কথা, একজন অভিনেতা সৃষ্টি হওয়ার ক্ষেত্রে এই আকুল ঘরটা থাকা দরকার। কিন্তু এটা কেমন যেন ওয়ান ওয়ে হয়ে গেছে। যারা মিডিয়ায় যাচ্ছেন, আমরা 20 বছর আগেও যদি দেখি রবি আহমেদ, বাসারায়, এদের শুরুটাও হয়েছিল থিয়েটার দিয়ে। ওনারা আর থিয়েটারে সেভাবে ব্যয়ই করতে পারেন দর্শকপ্রিয়তা থাকা সত্ত্বেও। কোথায় যেন ওনাদের ওই থিয়েটার সত্তাটা হারিয়েই যায়। এটাই হয়তো নিয়ম। হয়তো মিডিয়ায় গিয়ে আর থিয়েটারে ব্যয় করা যায় না। এটা অত্যন্ত ভয়াবহ একটা দিক। আমরা অনেক বড় বড় অভিনেতা হারিয়েছি। এরা মঞ্চে থাকলে হয়তো এদের দ্বারা যারা পরবর্তীতে এসেছেন তারা আরও সমৃদ্ধ হতে পারে। ওনাদের দেখা দেখে যেটা হচ্ছে সবাই খুব শর্টকাটে মিডিয়ার দিকেই ধাবমান। তারা ওই মঞ্চের যে মজাটা সেই জিনিসটাকে আর ধারণ করার কোনো কারণেই তাদের নেই। আরেকটা বড় ব্যাপার, কেউ কেউ রয়েই যায় যে কোনো শিল্পকে আয়ত্ত করতে এবং সেখানে পারদর্শী হয়ে বুঝতে মনে হয় 10 থেকে 12 বছরের একটা জার্নি কমপ্লিট করা। 20 বছর বয়সে একটা ছেলে বা মেয়ে যখন থিয়েটারের সাথে যুক্ত হয় 20-25-এ, 10 থেকে 12 বছর পর গিয়ে তাকে নিয়ে তখন সে যখন দক্ষ হয়ে ওঠে তাকে নিয়ে মূল চরিত্র বা ওই ধরনের কোনো গল্প ভাবাও হয়, তাকে পার্শ্ব চরিত্রে চলে যেতে হয়। মূল নাটকের যে গল্পটা কেন্দ্র হচ্ছে, আমরা যেটাকে কেন্দ্রীয় চরিত্র বলি, সেই কেন্দ্রীয় চরিত্রের জন্য তৈরি হওয়ার পর অভিনয়ের যে ছোট্ট ছোট্ট সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো আছে সেটা জানার পর সে হারিয়ে যাচ্ছে। এবং এটা নারীদের ক্ষেত্রে অনেক বেশি হচ্ছে। এখানেও একটা মিডিয়া কেন্দ্রিক টেন্ডেন্সি হয়ে গেছে। এটা আমার কাছে মনে হয় না যে থিয়েটারের প্রয়োজন আছে যে তার শারীরিক সৌষ্ঠব বা তার তারুণ্যের যে ব্যাপারটা, খুব নারী কেন্দ্রিক চ্যালেঞ্জিং ক্যারেক্টারের নাটক কয়টা হচ্ছে, যশোর বাদ দিলাম, সারা বাংলাদেশে একটু ভিন্নভাবে আমরা ক্যারেক্টারগুলোকে কোথায় দেখছি। লেডি ম্যাকবেথকে নিয়ে সেই ধরনের নাটক করলে লেডি ম্যাকবেথ প্লে করার কত দক্ষ কর্মী রয়েছে, তাদেরকে নিয়ে কয়জন ভাবছে, কয়জন নির্দিষ্ট কয়টা দল এই চ্যালেঞ্জ নিতে রাজি আছে? নেই। নারী চরিত্র মিডিয়া কেন্দ্রিক ওই এন্টারটেনমেন্টের জায়গায় কেমন যেন ধীরে 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 আটকে যাচ্ছে। অথচ একটা সময় এই একজন নারী থিয়েটারকে নিয়ে গিয়েছিল বিশ্ব দরবারে। আমি যদি নতুন বিনোদিনীর কথা বলি, তিনি এসেছিলেন খুব র একটা ম্যাটেরিয়াল হয়ে, তিনি কিছুই জানতেন না। তাকে যখন নিয়ে আসা হলো এবং তাকে যখন শানিত করা হলো, তাবড় তাবড় পুরুষ অভিনেতাদের তিনি মাত করে দিয়েছিলেন এবং শুধুমাত্র তার নামে টিকিট বিক্রি হতো এই কলকাতাতে, যখন আমাদের দুটো বাংলা এক ছিল। এখন আর কোনো বিনোদিনী নেই বা তৈরি করার মতো সে গিরিশচন্দ্রও নেই। তাহলে আমরা শুধুমাত্র দর্শকের দোষ দিয়ে দিই। দর্শকের কাছে এন্টারটেনমেন্টের যে কী পরিমাণ অভাব তা আমাদের ছোট্ট শহরের দিকে তাকালেই বোঝা যায়। অলিতে গলিতে রেস্টুরেন্ট, কারণ তাদের যাওয়ার মতো কোনো জায়গা নেই, ফ্যামিলিকে নিয়ে স্পেন্ড করার মতো কোয়ালিটি টাইম স্পেন্ড করার মতো কোনো প্লেস নেই, এটাকে সবাই শুধু খাচ্ছে বা সেলফি তুলছে।
প্রতিটা রেস্টুরেন্ট ইন্টেরিয়র খুব সুন্দর করছে, কেন? এন্টারটেনমেন্ট। অথচ তার পাশেই শিল্পকলা অন্ধকার, কেউ নেই। আমরা আড্ডা দিতেও চাই না। একটা সময় ছিল করোনার পর আমরা প্রচুর আড্ডা দিতাম, সন্ধ্যা হলে ওখানে ভিড় হয়ে যেত, সব দলে সবাই আসতো। আমি জানি না কেন গত 2-2.5 বছর ধরে সেই আড্ডাটাও আর নেই। আমরাই আমাদেরকে কেমন যেন অভিমুখ করে ফেলছি। তো দর্শকরা তৈরি হবে কোথা থেকে? ভালো এবং ভালো নাটকের দর্শক এখনও আছে। 2-4টা ভালো নাটকের নাম যখন আমরা আলোচনায় দেখবো যে সেগুলো আমরা বারবার দেখতে চাই। আমরা নিজেরাও দেখতে চাই, আমরা নাটক করি, আমরা নাটক বুঝি, আমরাও দেখতে চাই। সাধারণ দর্শকও দেখতে চায়, টিকিট হাউসফুল হয়। কিন্তু সব নাটকে এটা হচ্ছে না, সব নাটকে হওয়ার কথাও নয়। কিন্তু 50% নাটকের ক্ষেত্রে তো এটা হওয়া উচিত ছিল। এটা কেন নেই? তার একটা বড় কারণ, আমরা চ্যালেঞ্জ নিচ্ছি কিন্তু চ্যালেঞ্জটা দর্শক পর্যন্ত পৌঁছচ্ছে না। শিল্পীর যে কাজ, সেতু বন্ধন, শিল্প এবং দর্শকের মধ্যে সেতু বন্ধন করাই তো শিল্পীর কাজ। সেই সেতুটা, সেই ব্রিজটা আমরা তৈরি করতে পারছি না। এটা আমাদের শিল্পীদের কাজ। আমরা দক্ষ হতে চাই না, আমরা অল্পেই মানে পপুলারিটি বা ভাইরাল হতে চাই। আমাদের ওই যে সময়সীমাটা এসে গেছে শোবিজের মতো থিয়েটারে, চ্যালেঞ্জিং কাজ করার মতো ওই রকম কোনো স্ক্রিপ্ট নেই, ভালো কোনো নাটকের অভিনয়ের ওপর প্রচুর কর্মশালা হয়, নাটক লেখার ওপর কর্মশালা হয় না, নির্দেশনা দেওয়ার মতো কর্মশালা হয় না, দর্শক কী করে বাড়ানো যায় এই ধরনের সাংগঠনিক কোনো কর্মশালা হয় না। আমার মনে হয় শুধু অভিনয়টা শিখলে হবে না, অভিনয়টা নাটকের জন্য আমরা শিখছি সেই জায়গা পর্যন্ত পৌঁছানোর মতো বাকি দিকগুলোতেও আমাদের একটু নজর দেওয়া দরকার। বর্তমানটা সুন্দর হয়ে গেলে ভবিষ্যৎ এমনি সুন্দর হয়ে যাবে। আর আমরা এতগুলো মানুষ আজকে এই দিনে এখানে এসে যখন বসেছি, নবীন প্রবীণ সবাই মিলে নাটকের তাড়নাতেই, সেই সূত্রে বলা যায় যে হ্যাঁ, ভবিষ্যৎ আছে, একেবারে জিরো নয়, পজিটিভ ভবিষ্যৎই আছে। কাজ করতে হবে, নাট্য সমালোচনাটা গঠনমূলক হতে হবে এবং প্রতিটা সমালোচনাকে গ্রহণ করার মানসিকতা নিয়ে একজন নির্দেশক তার নাটককে মঞ্চে উপস্থাপন করবেন। আমি একটা নাটক করলাম এবং আমি ভেবে নিলাম যে আসিফ সেটার সমালোচনা করেছি হিংসা স্পর্শ করতে পারি, আমি ভালো কাজ করেছি, আসিফ একটু সহ্য হয়নি, তাই জন্য ও আমার নাটকের রুটসগুলো মানে যে নেগেটিভ ব্যাপারগুলো আছে সেই জিনিসগুলো খুঁজে বের করলো। এই ধারণা, এই দরিদ্রতা আমাদের কাটিয়ে দিতে হবে মানুষের। আসিফ যদি কোনো সমালোচনা করে থাকে সেটাকে গ্রহণ করতে হবে, সেটাকে নিজের মতো করে উত্তরণ করার চেষ্টা করতে হবে, তাহলে আসিফও আমার সমালোচনাটাকে মানে গঠনমূলকভাবে নেবে, গ্রহণযোগ্যতা পাবে, দর্শকের সাথে সে বন্ধু তৈরি হবে। আর আমাদের যশোরের ক্ষেত্রে যেটা হয়, আমাদের অনেকগুলো নাটকের দল এবং আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে মাঠে আমরা যখন সম্মিলিতভাবে বা সকল সংগঠন একত্রিতভাবে প্রোগ্রাম করি তখন লাগাতার অনেক দিন যখন হয়, প্রতিদিন 2-3টে নাটকের কিন্তু আয়োজন থাকে। কিন্তু এখানে আমি বলবো যারা এই প্রোগ্রামটা ডিজাইন করেন তাদের কোথাও একটু হয়েছে যে নাটকটা যেতে 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 এত শেষে চলে যায়, যত ভালো অভিনেতাই থাকুক না কেন, রতনদাও যদি অভিনয় করেন তাহলেও দর্শক খুঁজে পাওয়া যায় না। দুরু ভাই বা চক্রবর্তী ভাই যারা দীর্ঘদিন, যাদের পুরোটা জীবন কেটেছে নাটকের পেছনে, নাটকের জন্য, তারাও যখন মঞ্চে ওঠেন তাদেরকে দেখার জন্য দর্শকরা ধৈর্যটা ধরে রাখতে পারে। কারণ প্রোগ্রাম দেখা যায় 3-4 ঘন্টা ধরে লেন্দি হয়ে গেছে, 9টা 9:30 বেজে গেছে, তো তখন মানে সবার একটু বাড়ি ফেরার একটা তাড়া থাকে। এই জায়গাটায় যদি আমরা নাটকটাকে মধ্যবর্তী কোনো সময়ে বা নাটকের জন্য আলাদাভাবে কোনো একটা দিনকে আমরা ধার্য করতে পারি যে সেই দিন নাটকগুলো হবে, তাহলে মনে হয় দর্শক আছে। কারণ এখনও আমার মনে আছে পাইচুচোরের কেসটা দেখতে চাই না এমন কেউ নেই, আসলে সবার মুখস্থ হয়ে গেছে প্রত্যেকটা সংলাপ, তারপরেও এই নাটকটা যখন হয় দর্শক কিন্তু আসে। এরকম অনেকগুলো নাটক আছে, আমি একটি নাটকের কথা বললাম, এরকম অনেক নাটক আছে। শয়তান যতবার মঞ্চস্থ হবে হাউসফুল হবেই। দর্শকপ্রিয়তা, ভালো মন্দ বিচার করার যোগ্যতা আমার নেই, নাটকের তাত্ত্বিক দিক বিশ্লেষণ করার মতো যোগ্যতা আমি এখন অর্জন করিনি। দর্শকপ্রিয়তা আছে যেহেতু এই নাটকগুলোর শো আরও বাড়ানো এবং দর্শকের কাছে পৌঁছানোর তাড়নাটা যেন আমাদের সবার থাকে, তাহলে নতুন দর্শক সৃষ্টি হবে। আর যারা কর্তা ব্যক্তি রয়েছেন নতুন করে ভাববেন, যারা পরিণত অভিনেতা তাদেরকে কেন্দ্র করে নাটক যাতে তৈরি করা যেতে পারে, শোবিজের টেন্ডেন্সি থেকে আমরা বেরিয়ে আসি, এখানে যৌবন দিয়ে যেন অভিনেতাকে বেঁধে না দেওয়া হয়, এটা থাকলে আমার সবার কাছে একটা আগ্রহী। এগুলো আমি আমার বক্তব্য শেষ করছি। আরও একবার ধন্যবাদ সবাইকে, বিয়ার্সের জন্য অনেক অনেক
ধন্যবাদ অদিতি সরকার আমাকে এই পর্যায়ে। আরেকটা পয়েন্ট শিওর শিওর। নারীদের নিয়ে যেটা আমি বলতে চেয়েছিলাম, আমাদের নারী কর্মী খুব কম, সব দলে নেই বললেই চলে। আমরা মানে তাদেরকে এখনও বিনোদিনীর মতো করেই তুলে নিয়ে আসার মতো বাড়ি থেকে বা তার স্কুল থেকে তুলে নিয়ে আসি। এটা কেন হবে? যুগ তো এগিয়ে গেছে, 2025 এটা, মেয়েরা স্বতঃস্ফূর্তভাবে আসে। আরেকটা জিনিস আমার খুব কষ্ট লাগে, প্রত্যেকদিন রিহার্সাল শেষে মেয়েদেরকে পৌঁছে দেওয়ার একটা টেন্ডেন্সি। যে মেয়ে নিজের নিরাপত্তা দিতে পারে না, সে যখন মঞ্চে দাঁড়িয়ে নারী সহিংসতা বা সমাজ বদলানোর সংলাপ বলে, সে শুধুমাত্র সংলাপ রয়ে যায়, দর্শকের মধ্যে আলোড়ন সৃষ্টি করে না। কোমল নারীর ভিতর থেকে বেরিয়ে বাড়ির উপরে চলে আসতে হবে। আমি যদি রাত 1টার সময় রিহার্সাল করে শো শেষ করে একা একা বাড়ি ফেরার সাহস রাখি, তাহলে আমার সেই শক্তিশালী সংলাপটা অনুপ্রেরণা জাগাবে দর্শকের প্রত্যেকটা মেয়ের। এই জায়গাটা থেকে আমি একটু বলবো, মেয়েদেরকে একটু লক্ষ্মী ছাড়া করে দেন, সবগুলো মেয়েকে একটু লক্ষ্মী ছাড়া করে দেন। প্রয়োজনে বাড়িতে দিয়ে আসার দরকার নাই, দলের তত্ত্বাবধানে তাদেরকে আত্মরক্ষার কৌশল শেখানোর ব্যবস্থা করে দেন, কিন্তু বাড়ি দিয়ে আসবেন না। এটা আমার করজোরে নিবেদন সবার কাছে। বাড়ি দিয়ে আসার টেন্ডেন্সি থেকে বেরিয়ে আসতে হবে। ও বাড়ি একা ফিরবে, যেদিন ও বাড়ি একা ফিরতে পারবে সেই দিন পুরো সংগ্রামে পুরো সমাজ জেগে উঠবে, সেই দিন ওর হুঙ্কারে পুরো মাঠ ভরে যাবে। প্লিজ এটা আপনারা একটু খেয়াল করবেন। ধন্যবাদ অদিতি সরকার আমাকে সুন্দর আলোচনা করার জন্য।